ভীমপুরের ধনী ব্যক্তি বিমল চিন্তিত অবস্থায় নিজের বাড়ির উঠোনে পায়চারি করছে, কারণ আজ তার ঘরে সন্তান আসতে চলেছে। হে ভগবান, আমার ঘরে যেন পুত্র সন্তান আসে। আমার এত ধন সম্পত্তি দেখার জন্য তো একটা পুত্র সন্তান দরকার, তাই না? তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না ভগবান। খানিক পরে পাশের ঘর থেকে সদ্যজাত বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসলো। কান্না শুনে তো বিমলের মনটা আনন্দে ভরে উঠল। তার কিছুক্ষণ পরে ঘর থেকে বেরিয়ে এলো গ্রামের পুরনো ডাইমা। কি হলো ডাইমা, আমার পুত্র সন্তান হয়েছে তো? না বিমল, তোমার লক্ষ্মী মতো একটা কন্যা সন্তান হয়েছে। কত সুন্দর তার চেহারা। তুমি খুব ভাগ্যবান যে তোমার ঘরে একটা কন্যা সন্তান এসেছে। বিমল রেগে গিয়ে বলে, না, আমার কন্যা সন্তান দরকার নেই, আমার পুত্র সন্তান দরকার। এ তুমি কি বলছো বিমল? কন্যা সন্তান হলো ঘরের লক্ষ্মী, আর তুমি কি না বলছো কন্যা সন্তান দরকার নেই? ছি ছি ছি। এই বলে দাইমা চলে যায়। ওইদিকে বিমলের স্ত্রী কবিতা কান্না করতে করতে বলে, আমাকে ক্ষমা করে দিস মা। আজ তুই মেয়ে হয়ে জন্ম নিয়েছিস বলে তোর বাবা তোকে একটা নজর দেখতে আসলো না। আজ থেকে আমি তোর নাম রাখলাম দেবী। এইভাবে 5টা বছর কেটে গেল, কিন্তু কবিতা আর কোনো সন্তান জন্ম দিতে পারল না। এইদিকে পুত্র সন্তানের চিন্তায় বিমলের রাতের ঘুমটাই উড়ে গিয়েছে। পুত্র সন্তানের জন্য বিমল দ্বিতীয়বার আবার বিয়ে করল। এই কি করেছো তুমি? তুমি আবার বিয়ে করেছো? তাহলে এখন আমার আর আমার মেয়ের কি হবে? আমার মেয়ে তো নিঃস্ব হয়ে গেল গো। বিয়ে করব না তো কি করব? তুমি তো আর পুত্র সন্তান জন্ম দিতে পারলে না। আমার বংশের আলো জ্বালানোর জন্য তো একটা পুত্র সন্তান দরকার। তাই জন্য আমি আবার বিয়ে করলাম। তুমি থাকো, আমি ঘরে চললাম। এই বলে বিমল তার নতুন স্ত্রীকে নিয়ে চলে যায়। কবিতা তো নিজের মনকে বোঝাতেই পারছে না। তার মাথায় আস্ত একটা পাথর ভেঙে পড়েছে। হঠাৎ একদিন সকালে এই যে মহারানী, এইখানে বসে থাকলে হবে? আজকে কি আর উনুনে ভাতের হাঁড়ি উঠবে? খিদেতে পেট জ্বলে যাচ্ছে। এই তো ছোট আর কিছু বাসন ধুতে বাকি আছে, এইগুলো ধোয়া হলেই আমি রান্না বসিয়ে দিচ্ছি। কবিতা পুত্র সন্তান জন্ম না দেওয়ায় তাকে বাড়ির সব কাজ করতে হয়। কাপড় ধোয়া, বাসন ধোয়া, এমনকি রান্নাও তাকেই করতে হয়। একদিন সকালে কি করে ওই সতীন আর ওর অভাগিনী মেয়েকে বাড়ি থেকে তাড়াবো, না হলে তো আমি এই সই সম্পত্তি কিছুই নিজের করে নিতে পারছি না। এইভাবে সে মনে মনে কবিতা ও তার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ছক কষে। হঠাৎ কিছুদিন পর, বিশ্বাস করো, আমি চুরি করিনি। আর আমি আমার নিজের ঘরে কেন চুরি করব? একদম চুপ। আমার ঘরে তুই আর তোর ওই অভাগিনী মেয়ে ছাড়া কেউ আমার ঘরে আসে না। টাকাটা তোরাই চুরি করেছিস। না ছোট মা, বিশ্বাস করো, আমরা তোমার টাকা চুরি করিনি। একদম চুপ। এখনই তোরা আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমার ভালো, তোদের সহ্য হচ্ছে না তাই তোরা এইসব করছিস। আমরা কোথায় যাব? দোহাই তোমার, তুমি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিও না। সেটা আমরা কি জানি কোথায় থাকবে? রাস্তায় গিয়ে থাকো, কিন্তু চোরের আমার বাড়িতে কোনো জায়গা নেই। চলো মা, যে বাড়িতে নিজের স্বামী বিশ্বাস করে না সেই বাড়িতে থাকার থেকে না থাকা অনেক ভালো। চলো মা, আমরা চলে যাই। এই বলে কবিতা তার মেয়ে দেবীকে নিয়ে চলে যায়। কাঁদতে কাঁদতে সে তার কাকার বাড়িতে আসে। কাকা, ও কাকা, একটু বাইরে আসো। একই কবিতা,
তুই এই অসময়ে কি মনে করে? দেবীর বাবা ওর ছোট মা আমাকে আর আমার মেয়েকে চুরির অপবাদ দিয়ে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তোমার বাড়িতে আমাকে আর আমার এই অভাগিনী মেয়েকে একটু থাকার জায়গা দাও না। আমি কথা দিচ্ছি, আমি কাজ করে খাবো, শুধু মাথা গোজার জন্য একটু জায়গা দাও। না, কোনো জায়গা হবে না। তোর মতো চোরকে আমার বাড়িতে আশ্রয় দিলে আমার কি গ্রামে কোনো মান সম্মান থাকবে? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তুমি এইসব কি বলছো? ও আমার আপন ভাইজি। ভাইজি তো কি হয়েছে? ও একটা চোর, ওকে বাড়িতে রাখলে তোমার কি কোনো মান সম্মান থাকবে? এইভাবে কাকির কাছে অপমান হয়ে কবিতা কাকার বাড়ি থেকে চলে যায়। তার তো আর কেউ নেই, কে করবে তার সাহায্য? এইভাবে হাঁটতে হাঁটতে তারা এক বিশাল জঙ্গলে এসে পৌঁছায়। মা, আমি আর হাঁটতে পারছি না, খুব পায়ে ব্যথা করছে। তখন কবিতার মেয়ে দেবী বলে, মা, আমাদের তো মাথা গোজার মতো কোনো জায়গা নেই। চলো না মা, আমরা এখানে একটা ছোট ঘর বানাই। মেয়ের কথা মতো কবিতা জঙ্গল থেকে কাঠ ও বিচুলি সংগ্রহ করে ছোট্ট একটা ঘর বানায়। দেখো মা, আমাদের ঘরটা কত সুন্দর হয়েছে। ওই দিনের পর থেকে কবিতা তার মেয়েকে নিয়ে জঙ্গলের ফল ও ঝর্ণার জল খেয়ে ওইখানে থাকতে লাগলো। বেশ কিছুদিন কাটার পর একদিন, মা, আমার আর এই ফল খেতে ভালো লাগছে না, মনটা খুব ডাল ভাত করছে। সে কবে খেয়েছি। হ্যাঁ রে মা, মন তো আমারও করে, কিন্তু কি করব বলতো? আমার কাছে তো বাজার করার মতো কোনো টাকা নেই। একটা কাজ করি, কাল থেকে আমি বনের ফল সংগ্রহ করে হাটে বিক্রি করতে যাব। যা উপার্জন করব তাই দিয়ে ঘরের জন্য বাজার করে আনবো। যেমন কথা তেমন কাজ। পরের দিন থেকে কবিতা বনের ফল সংগ্রহ করে হাটে বিক্রি করতে শুরু করলো। তারপর থেকে তাদের থাকা খাওয়াতে কোনো অসুবিধা রইল না। এইভাবে বেশ কয়েক বছর কেটে গেল। একদিন সকালে দেবী বনে গেল ফল সংগ্রহ করতে। একটু সামনে যেতেই সে দেখল একটা কেটলি নড়ছে, আর ওইখান থেকে আওয়াজ আসছে, বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ আমাকে এখান থেকে রক্ষা করো। দেবী হাত দিতেই আমি মুক্তি পেয়েছি। ধন্যবাদ তোমাকে, আমাকে এইখান থেকে রক্ষা করার জন্য। কে তুমি? আর তুমি কোনো মুক্তির কথা বলছো? আমি হলাম জিন। আমাকে 10 বছর আগে একটা দুষ্ট তান্ত্রিক এইখানে বন্দি করে রেখেছিল, কিন্তু তুমি আজ 10 বছর পর এইখান থেকে মুক্তি করেছো। তুমি তোমার যে কোনো 3টে ইচ্ছা বলো, আমি পূরণ করব। আমার কোনো ইচ্ছা নেই, আমার মা খুব অসুস্থ, তুমি আমার মাকে ভালো করে দাও। তুমি এই জাদুর কাঠিটা রাখো, এটা শরীরে স্পর্শ করলে যে কোনো কঠিন রোগ নিমেষেই ঠিক হয়ে যাবে। এই বলে জিন উধাও হয়ে যায়। তারপর থেকেই দেবী ওই জাদুর কাঠি দিয়ে গ্রামের মানুষের রোগ ব্যাধি ঠিক করে দেয়। আর ওইদিকে বিমল এক কঠিন রোগে আক্রান্ত, নিজের চিকিৎসা করতে করতে নিয়ে সই সম্পত্তি সব শেষ করে ফেলে, যে কারণে বিমল এর নতুন স্ত্রীও তাকে ফেলে চলে যায়। কারোর সাহায্য না পাওয়ায় বিমল ওই দুর্বল শরীর নিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে আসে। সে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পরে মা দেখো একটা ভিখারি অজ্ঞান হয়ে পড়ে আছে।
সেই সময় দেবী তার জাদুর কাঠিটা দিয়ে তার শরীরে স্পর্শ করতে বিমল উঠে বসে। সেই সময় দেবী দেখে যাকে ভিখারি ভাবছিল সে আসলে তার জন্মদাতা পিতা। তখন কবিতা বলে, কি গো, তোমার এই অবস্থা কি করে? ওই কালনাগিনটা ওর স্বার্থের জন্য আমাকে বিয়ে করেছিল, কিন্তু আজ যখন আমার খারাপ সময়, তখন সে আমাকে একা রেখে চলে যায়। তুমি আমাকে ক্ষমা করে দিও কবিতা। আমি বুঝতে পেরেছি কন্যা, সন্তান আর পুত্র সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই। পুত্র সন্তান হলো বংশের প্রদীপ, আর কন্যা সন্তান হলো ঘরের লক্ষ্মী।